সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপারের সলিউশন চলছিল, আজকে তার 25 নম্বর ক্লাস। এর আগে 24টা ক্লাস কমপ্লিট করানো হয়ে গেছে, যার প্লেলিস্টের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে যারা এখনও দেখোনি তারা দেখে নিও। আর এই টোটাল ক্লাসের যে পিডিএফ সেটা ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও এবং সেখান থেকে ডাউনলোড করে নিও। দেখো, আজকে দেখবো আমরা 30শে আগস্ট শিফট 1-এর কোশ্চেন। এখানে টোটাল 25টা কোশ্চেন আছে। এই 25টা কোশ্চেন কমপক্ষে 20 থেকে 22টা টপিক থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই 20 থেকে 22টা যে টপিক তোমাদের একবার করে রিভিশন হয়ে যাবে। যাদের ত্রিকোণমিতি নিয়ে সমস্যা, তোমরা এই থাম্বনেল দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবারের এনটিপিসি 2025-এর যে গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন হয়েছিল বা এক্সাম হয়েছিল, তার টোটাল ত্রিকোণমিতির কোশ্চেনের কিন্তু সমস্ত কোশ্চেনের সলভ আমি এখানে করিয়েছি। তো যারা এখনও ভিডিওটি দেখোনি, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিও, চ্যানেলে পড়ে আছে। শুধুমাত্র ত্রিকোণমিতির যে সলভ করিয়েছি তাই নয়, প্রত্যেকটা যে সূত্র আছে এবং যে থিওরিগুলো তোমাদের দরকার, প্রত্যেকটা কিন্তু আমি খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের কমপ্লিট করিয়েছি। তো যদি তোমাদের কাছে মনে হয় যে না এটা আমার দরকার, তাহলে তোমরা দেখতে পারো। গ্রুপ ডির পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি দরকার। ওকে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2124 পূর্ণ 4/7 সেমি স্কোয়ার। তাহলে সেই গোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বের করতে বলেছে। পৃষ্ঠতল মানে দেখো, গোলক যেহেতু একটা 3D, তাহলে এর পৃষ্ঠতল মানে আমরা সমগ্রতল বলতে পারি। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সূত্র কি? আগে বলো, সূত্র বলো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় 4πr²। এটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে, তাহলে আমরা লিখে দেবো কি? 4π, পাই মানে আমি 22/7 লিখে দিচ্ছি একবারে, r² সমান সমান এটাই তো দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে 4πr² এর মানই এটা। তাহলে এটাকে ভাঙিয়ে নাও। 4 × 7 = 28, 28 আর 4 32-এর 2, হাতে থাকে 3, 7 × 2 = 14, 3 × 17 = 7, হাতে 1, 7 × 7 = 8, আর 7 × 2 = 14। এইটা আর বাই কি নিচে কি আছে আমাদের? 7 আছে, 7 হয়ে যাবে। এবার দেখো, এই 7 কেটে যায়, আর উপরের থেকে 11 দিয়ে কাটলে এটা 2 হবে, আর এটা 11 দিয়ে কাটলে 11 × 11 থাকে 3, 11 × 3 = 33, থাকে 5, 5 × 11 = 55, 11 × 2 = 22, আর 4 × 13 = 52 আছে। 4 দিয়েও কাটে, 4 × 3 = 12, হাতে আমার 1, 4 × 3 = 12, হাতে আমার 3, 4 × 8 = 32, আর এটা দিয়ে যদি 2 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 16 × 2 = 32, 9 × 2 = 18, 169। দেখো, তাহলে r² এর মান কী পড়ে আছে? 169। তাহলে r এর মান কী হয়ে যাবে? 169 কার স্কোয়ার? 169 13-এর স্কোয়ার। তাহলে r এর মান হয়ে গেল 13। আর মানে আমরা কি জানি? ব্যাসার্ধ। তাহলে এখানে তাই চেয়েছে যে ব্যাসার্ধ কত? 13 সেমি। সেকেন্ড কোশ্চেন বলেছে যে এখান থেকে এলসিএম নির্ণয় করো। দেখো, এলসিএম তো 120 হবেই না, কারণ সংখ্যা একটা দেওয়া আছে কি 140। এলসিএম সবসময় কি সংখ্যার বড় হবে? 140-এর বড় হবে নিশ্চয়ই। তাহলে 120 তো আমাদের হচ্ছে না। শর্টকাটে কীভাবে করবো আমরা? দেখো, 84 সংখ্যাগুলো কী কী আছে? 84, 105, 140। দেখো, 84-এর মধ্যে কী আছে? 7 আছে, 7 × 84 হয় না? 140-এর মধ্যেও দেখো 7 আছে। তার মানে যে এলসিএমটা হবে সেটা আমার নিশ্চয়ই 7-এর মাল্টিপল হবে, তাই তো? যে এলসিএমটা আমার হবে সেটা নিশ্চয়ই 7-এর মাল্টিপল হবে। এবার দেখো 7-এর মাল্টিপল খুঁজে। 120 হবে না, আগে থেকে জানি। 240-কে 7 দিয়ে ভাগ যায় না। 442 যায়, 360ও যায় না। তাহলে অপশান আমাদের হয়ে যাবে সি, হবে রাইট আনসার। দেখো, এইভাবে এই ছোটো ছোটো ট্রিক তোমাদের ব্যবহার করে কিন্তু অঙ্কগুলো করতে হবে, তাহলে তোমাদের সময় অনেকটা বাঁচবে। এবার কথা হচ্ছে, এটা কি কোনো ট্রিক? একদমই না, এটা কোনো ট্রিকই না। দেখো, এটা হচ্ছে একটা বেসিক নিয়ম। আমি একদম বেসিক নিয়মে আগে তোমাদের সরল কী বলেছি, এলসিএম বের করে দেখাচ্ছি। 84, 105, 140। এখান থেকে দেখতে পাবে যে ট্রিক কী করে আসলো। 84-এ 105 প্রথমে কত বার দেবো? 2 বার দাও। 42, 105 থেকে গেল, আর এখানে হয়ে যাবে 70। দেখো, এর পুরোটা আমার 7 দিয়ে যায়, তাহলে 7 দিয়ে গেলে 6 হবে, 7 × 15 = 105, 7 × 10 = 70। আবার তোমার 3 দিয়ে দাও, 3 × 2 = 6, 3 × 5 = 15, আর 10 থেকে যাচ্ছে, 5 দিয়ে যাবে, 2 হয়ে যাবে, 1 হয়ে যাবে, 2 হয়ে যাবে, আবার 2 হয়ে যাবে, 1 1 1। তাহলে এখান থেকে আমরা লসাগু বের করে কী করে? আমরা এই যে উৎপাদকগুলো বেরিয়েছে এগুলোকে গুণ করি। 2 × 7 × 3 × 5 × 2। তাহলে 7 × 2 = 14, 3 × 14 = 42, 42 2 × 5 42 হয়ে গেল আমার 210, 210 2 × 420। তাহলে এটাই আমার এলসিএম। দেখো, এইখান থেকে যে এটুকু তুমি করলে তোমার নিশ্চয়ই কমপক্ষে কম করে লাগলেও 30 সেকেন্ড সময় লাগবে অঙ্কটা করতে।
কিন্তু তুমি যদি এখান থেকে ট্রিক মনে রাখতে পারো, ট্রিকটা কী করে আসলো, দেখো আমি 7-এর মাল্টিপিলকে এমনিই বললাম যে মুখস্থ করে রেখেছি 7-এর মাল্টিপিল হবে, একদমই নয়। দেখো 7 তো আমার চলে আসছে না, 84কে ভাগ করলে আমরা কী পাই, 7 তো অবশ্যই পাচ্ছি। 84কে যদি আমি উৎপাদক করি তাহলে 7 আমি অবশ্যই পাবো। তার মানে কি আমার যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই 7-এর মাল্টিপিল হবে। অথবা দেখো 2 পাচ্ছি, তাহলে আমি এটাও বলতে পারি যে আমাদের যেটা তোমাদের এলসিএম হবে সেটা অবশ্যই 2-এর মাল্টিপল হবে। কিন্তু অপশান দেখো সবগুলোই 2-এর মাল্টিপল, সেই জন্য আমরা 2কে নিচ্ছি না। আমরা কী করবো, তাড়াতাড়ি ফাস্ট করার চেষ্টা করব। দেখো 3-এরও মাল্টিপল হয়, আমাদের যে 420 সেটা 3-এরও মাল্টিপল, দেখো সবগুলোই 3 দিয়ে ভাগ যায়। তাহলে কি করলে হবে, এমন সংখ্যা তোমায় বাঁচতে হবে যেটা তোমার বাকিগুলো হবে না। যেমন ধরো 7-এর মাল্টিপল তো হবেই অবশ্যই আমাদের 420, কিন্তু বাকি সংখ্যাগুলো কি 7-এর মাল্টিপল হচ্ছে, তাহলে হচ্ছে না। তাহলে যেটা হয়ে যাবে সেটাই হবে আমাদের অ্যান্সার। বোঝাতে পারলাম? নেক্সট, একজন পিতার বর্তমান বয়স তার 2 ছেলের বয়সের যোগফলের 1.5 গুণ। 1.5 গুণ মানে 3/2। 6 বছর পর পিতার বয়স ও ছেলেদের বয়সের যোগফলের অনুপাত হবে 6:5। তাহলে পিতার বর্তমান বয়স কত? এটা হচ্ছে পিতা, হচ্ছে পুত্রা, ফোনেটিক। ওকে, SMS-এর ভাষা, পি ফর পিতা, পুত্র, বানানটা একদম লেটেস্ট হয়ে গেছে। বলেছে একজন পিতার বর্তমান বয়স তার 2 ছেলের বর্তমান বয়সের যোগফলের 1.5 গুণ। 2 ছেলের বর্তমান বয়সের যোগফলের 1.5 গুণ। মনে করো 2 ছেলে, 2 পুত্র লিখে দিলাম, 2 ছেলে, এদের বয়সের যোগফল কত, 2 ইউনিট। তাহলে তার বাবার বয়স কত হয়ে যাবে, 3 ইউনিট। এবার একটা জিনিস তোমার এখানে মনে রাখবে যে যখন 2 ছেলে 2 বোন বা দুজনের বয়সের যোগফলের সাথে তুলনা করবে তখন একটু কষ্ট করে, খুব কষ্ট হলেও এক্সের কথা মনে করে নেবে একবার, ঠিক আছে, এক্স ধরে নেবে। তাহলে একজনের 3x হয়ে গেল আর ওদের দুজনের 2x হয়ে গেল। এবার বলেছি কি 6 বছর পর, দেখো 6 বছর পর, 6 বছর পরে বাপের বয়স কত বছর বাড়বে, 6 বছর বাড়বে। তাহলে 3x + 6। 6 বছর পরে ছেলেদের বয়স কত বছর বাড়বে, 6 বছর বাড়বে, অবশ্যই না। একটা ছেলের 6 বছর বাড়বে আর একটা ছেলেরও তো 6 বছর বাড়বে, তাহলে টোটাল কত বছর বাড়ছে আমার, 12 বছর। তাহলে 2x + 12 বলেছে কি এই যে যোগফলের অনুপাত এটা কি হয়ে যাবে, 6:5। এই অনুপাতটা হবে 6:5। তাহলে আমি এরকম বলতে পারি যে 3x + 6/2x + 12 = 6/5। এখান থেকে আমরা সলভ করব, কোনাকুনি গুণ করো, 3×5 = 15, x + 30 = 12x + 6×12 72। ঠিক করলাম তো? ওকে, তাহলে 15x-এর পাশে যদি 12x চলে আসে, পড়ে থাকবে আমার 3x = 72-এর থেকে যদি আমাদের 30 বিয়োগ হয়ে যায় তাহলে পড়ে থাকবে কি 42, 42। আমার জানতে চেয়েছে যে বাবার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স আমরা কত ধরেছিলাম, 3x ধরেছিলাম না। দেখো 3x-এর মান কত বেরিয়েছে, 42। তাহলে বাপের বয়স কত, 42 বছর। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে যদি পুত্রদের বয়স বলতো তাহলে পুত্রদের বয়স কী হয়ে যেত, দেখো 3x মানে 42, x মানে কত, 14। দেখো একটা পুত্রের বয়স কিন্তু আমরা বের করতে পারবো না, কারণ বলা নেই যে একটা পুত্রের বয়স কত গুণ বা কত কিছু, 2 ছেলের বয়সের যোগফলের কথা বলা আছে। তাহলে 2 ছেলের বয়সের যোগফল কত হয়ে যাবে, 28 হয়ে যাবে। ওকে, এবার নেক্সট কোশ্চেন। একজন অসাধু ব্যবসায়ী আছে যে পণ্যের দাম ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে, কিন্তু 984 গ্রাম লেখা ভুয়া ওজন ব্যবহার করেন যার আসল ওজন কম। এই ভুয়া ওজন ব্যবহার করে তিনি বাস্তবে 23% লাভ করেন। আসল ওজন কত, বুঝিয়ে দিচ্ছি। একজন অসাধু ব্যবসায়ী আছে, মনে করো আমি হচ্ছে একজন অসাধু ব্যবসায়ী। আমি ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করি। মনে করো তুমি আমার কাছে জিনিস কিনতে এসেছো, আমি বলেছি তোমাকে যে আমি 100 টাকাতে জিনিস কিনা তোমাকে আমি 100 টাকায় বিক্রি করে দিচ্ছি, এটুকু ক্লিয়ার। তাহলে আলটিমেটলি আমার কোনো লাভ থাকছে না। কিন্তু বেচারা, মানে আমি কি করছি, আমি 984 গ্রাম একটা ওজন আছে, ঠিক আছে, একটা ওজন আছে যে 984 গ্রাম লেখা আছে, বাটখারা। কিন্তু 984 গ্রাম লেখা থাকলেও আসলে বাটখারাটার ওজন অনেকটা কম, মনে করো 900 গ্রাম এরকম, ঠিক আছে, আর ধরে নাও 900 গ্রাম মতো, মানে কম ওজন। আসলে 984 গ্রাম তাতে নেই, আছে অনেকটাই কম। তাই বলেছে যে যার আসল ওজন কম। বলেছে এই ভুয়া ওজন ব্যবহার করে আমি 23% করে লাভ করে যাচ্ছি। এই যে মিথ্যা ওজন ব্যবহার করে আমি লাভ করছি কতটা, 23% করে। তাহলে আসল ওজন কত, দেখো আমি লাভ করছি কতটা, 23% করে আমি লাভ করছি। তাহলে 100 টাকার কোনো একটা জিনিস আমি 123-এ বিক্রি করছি। দেখো 123% লাভ করা মানে কি, আমি ক্রয় মূল্যের উপরেই তো লাভ করবো। তাহলে 100 জিনিস আমি কতই বিক্রি করছি, 123-এ বিক্রি করছি। এবার বলেছে আসল ওজন কত তার, বাটখারায় লেখা আছে কত, 984 গ্রাম। আমাকে বলেছে যে আসল ওজন কত, দেখো
কেউ আমার কাছে জিনিস কিনতে আসলো, মনে করো তুমি আমার কাছে জিনিস কিনতে এসেছো 984 গ্রাম জিনিস, মনে করো তুমি বলেছো যে 984 গ্রাম ডাল দাও। আমি কি 984 গ্রাম ডাল দিয়ে তোমার কাছ থেকে লাভ না করার ভান করছি? 984 গ্রাম ডাল তো তোমাকে দিচ্ছি তোমার সামনে ওজন করে, যেখানে আমার কোনো লাভই নেই। বলছি আমি যে আমি 100 টাকায় জিনিস কিনে তোমায় 100 টাকায় বিক্রি করছি, কিন্তু ভিতরে ভিতরে আমি তোমাকে কম ওজন দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে কম ওজন দিয়ে জিনিসটা লাভ করে নিচ্ছি। তাহলে দেখো এটা এর কত গুণ, 123-এর এটা কত গুণ, এটা 4 গুণ হয়ে যাচ্ছে। 4 গুণ নয়, সরি, এটা হয়ে যাচ্ছে তোমার 8 8, হ্যাঁ এটা 8 গুণ হয়ে যাচ্ছে। কত গুণ হয়ে যাচ্ছে? 8 গুণ। তাহলে আমি আলটিমেটলি সত্যিকারের ওজন কতটা দিচ্ছি তোমার, এটারও 8 গুণ হয়ে যাবে, অর্থাৎ 800 গ্রাম ওজন দিচ্ছি আমি তোমাকে ক্রয় মূল্যে জিনিস বিক্রি করছি। দেখো যাদের বোর মনে হবে তারা একটু ভিডিও ফাস্ট করে নিও, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই সবার জন্য, যারা একদম কিছুই পারে না তারাও যেন বোঝে। অ্যাকচুয়ালি ডিজনেস্টে যে শপকিপার এই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে এসছে। ওকে, তো আমি চাই না যে তুমি বুঝেছো বলে আরেকজন যে বুঝলো না আমি কোনো রকমে করিয়ে দিয়ে বেরিয়ে গেলাম, আরেকজন বুঝলো না, সেটা আমি চাই না। সুতরাং তোমার যদি বুঝে যেয়ে থাকো তাহলে ডবল ট্যাপ করে যেভাবে তোমরা আগে বাড়িয়ে যায় ভিডিও সেইভাবে করে নিয়ে দেখতে পারো, বা 2 গুণ 3 গুণ যার যেরকম ইচ্ছা করে নিয়ে দেখতে পারো। আর যে বুঝতে পারোনি সে চুপচাপ ভিডিওটা মন দিয়ে দেখো। একজন অসাধু ব্যবসায়ী আমি কি করছি, ক্রয় মূল্যে জিনিস বিক্রি করছি। আমি লোককে বলছি যে 100 টাকার জিনিস আমি 100 টাকায় বিক্রি করছি, কিন্তু আলটিমেটলি আমি লাভ করছি কত, 23 টাকা। মানে কেনা দাম 100 হলে সেটাকে আমি কমপক্ষে 123 টাকায় বিক্রি করছি। ওকে, এবার আমি জিনিস আমার দেওয়া উচিত 984 গ্রাম, জিনিস দেওয়া উচিত কত, 984 গ্রাম। 984 গ্রাম জিনিস আমার দেওয়া উচিত, 984 গ্রাম দেওয়া উচিত, কিন্তু আমি দিচ্ছি কত গ্রাম, কম দিচ্ছি। তাহলে এই যে জিনিস ভান করে যেটা বিক্রি করছি, সেটা তো এটার 8 গুণ। তাহলে আমি আসল জিনিস কোনটা দিচ্ছি সেটারও 8 গুণ বের করতে হবে, অর্থাৎ 800 গ্রাম। বোঝা গেছে? নেক্সট 5 দাগের কোশ্চেন বলেছে বাবা মা এবং তার 2 সন্তানের একটি পরিবারের গড় বয়স 26 বছর। যদি বাবা ও সন্তানদের বয়সের যোগফল 62 বছর, তাহলে মায়ের বয়স কত? দেখো বাবা আছে, মা আছে, 2 সন্তান আছে, টোটাল 4 জনের গড় বয়স বলেছে 26 বছর। তাহলে টোটাল বয়স কত হয়ে যাবে? 26 গুণ 4 অর্থাৎ 84 বছর। 84 না, সরি 104 বছর। ওকে, 104 বছর, টোটাল বয়স 104 বছর। বলেছে বাবা ও সন্তানদের বয়স 62 বছর। তাহলে দেখো বাবা আর সন্তানদের যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে থাকবে? একা মা পড়ে থাকবে। তাহলে এটা বাদ দিয়ে দাও, 62 বাদ দিয়ে দিলে 2 4, অর্থাৎ মায়ের বয়স কত? মায়ের বয়স 42 বছর। ওকে, 6 দাগের কোশ্চেন সরল করতে বলেছে। এখান থেকে করলে 2 হয়, -7 + 9, এখান থেকেও কত থাকে? 2 পড়ে থাকে, মাইনাস এখানে 7 দুগুণে 14, এটা গুণ 2 দুগুণে 4 মাইনাস, বলছি 4 লিখছি 14, 2 দুগুণে 4 -14, আলটিমেটলি পড়ে থাকবে আমার -10। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বডমাস নিয়ম জানো তো? BODMAS, এটা হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে অফ বা এর বলা হয়, এটা হচ্ছে ডিভাইড বা ভাগ, এটা হচ্ছে মাল্টিপ্লাই বা গুণ, এটা হচ্ছে অ্যাডিশন বা যোগ, এটা হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ। নেক্সট, এ আর বি যোগ করলে 27 হয়, এ বি গুণ করলে 140 হয়, তবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, হ্যাঁ মান কত হবে? সবার আগে তোমার এ কিউব প্লাস বি কিউবের মান আগে জানতে হবে, ঠিক আছে? এই কোশ্চেনটাই পার্টিকুলার, এই কোশ্চেনটাই না জানলেও হয়, কিন্তু তোমার জানতেই হবে আগে। ওকে, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? অনেকবার করিয়েছি আমি। এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তার সূত্র। তুমি এখানে মান বসিয়ে দাও, 27 তার হোল কিউব মাইনাস 3ab মানে 3 গুণ এবি মানে 140 ইন্টু এ প্লাস বি বলেছে, অর্থাৎ 27। এবার এটাকে সলভ করো, যেটা হবে সেটা হবে অ্যান্সার। আর এত সলভ করার সময় আমাদের কাছে নেই, আমরা ট্রিক লাগাবো। এমন দুটি সংখ্যা যাদের যোগ করলে 27 হয়, গুণ করলে 140 হয়। ভাবো আমি তোমাদেরকে বলছি মেনলি বেরিয়ে যায় এই 140-এ তুমি উৎপাদক করবে, ঠিক আছে? এই 140-এর উৎপাদক করবে, তারপর দেখবে সেখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে জানি যে 20 আর 7 গুণ করলে 140 হয়, আর 20 আর 7 যোগ করলে 27 হয়। ব্যাস, অঙ্ক শেষ। এ কিউব প্লাস বি কিউব বলেছে, অর্থাৎ 20 কিউব প্লাস 7 কিউব। 20 কিউব আমরা জানি 8000 হয়, 7 কিউব আমরা জানি 343 হয়, অর্থাৎ 8343 হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? এবার কখনো এমন সংখ্যা দিয়ে দেয় যাদের যোগ করলে 27 পাবে কিন্তু গুণ করলে 140 পাবে না। মানে আমি বলতে চাচ্ছি ধরো
এ প্লাস বি মনে করো দিয়ে দিল, এ প্লাস বি যোগ করলে 37, আর এ বি গুণ করলে মনে করো হয়ে গেল 143। বাস্তবে পসিবল না, কিন্তু তোমার এই অঙ্কটা যদি দিয়ে দেয়, এক্সামিনার যদি দিয়ে দেয়, তখন কি করবে? তখন তোমার 100% এই সূত্র লাগাতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। সেই জন্য তোমাদের বলছি সূত্র তোমরা মাথায় রাখবে। ওকে, সূত্র তোমরা মাথায় রাখবে। নেক্সট 8 দাগের কোশ্চেন বলেছে দুটি ট্রেন ইঞ্জিন সমান দৈর্ঘ্যের, সেম লেন্থ, তাহলে এদের লেন্থ কি সমান, 18 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। যদি দ্রুত ইঞ্জিনটি ধীর ইঞ্জিনটিকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ইঞ্জিনের দৈর্ঘ্য কত? ওকে, এখানে একটা জিনিস তোমাদের মিস্টেক গেছে। আচ্ছা, একই দিকে, ঠিকই আছে, একই দিকে, বানানটা ভুল হয়েছে একটু। সেম ডিরেকশন, মানে দুজনে একই দিকে যাচ্ছে। একই দিকে গতিবেগ হলে কি হয়? আপেক্ষিক গতি কী হয়ে যায়? আমাদের গতিবেগ মাইনাস হয়। গতিবেগ মাইনাস হয় তো। এবার দেখো বলেছে দ্রুতগামীর ইঞ্জিনটা স্লো যে ইঞ্জিনটা চলছে তাকে 8 সেকেন্ডে অতিক্রম করে। অতিক্রম করা মানে কি? একটি ইঞ্জিন আরেকটা ইঞ্জিনকে অতিক্রম করবে, বা একটি ট্রেন আরেকটি তোমার ব্রিজ, একটি ট্রেন আরেকটি প্ল্যাটফর্ম, এগুলোর অতিক্রম করার মানে কি আগে বলো? বারবার আমি তোমাদের বলেছি যে যখন একটা ট্রেন অপর কোনো ব্রিজ, অপর কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটা তার নিজের লেন্থ, তার সাথে সাথে সামনের যে বস্তুটা আছে তার লেন্থকে অতিক্রম করে। বোঝা গেল? যখন ট্রেন থাকুক, ব্রিজ থাকুক, বা অপর কোনো প্ল্যাটফর্ম থাকুক, যাই থাকুক না কেন, ট্রেন নিজের দৈর্ঘ্যের সাথে সাথে অপর ট্রেনটি বা অপর যে বস্তু থাকুক না কেন তার দৈর্ঘ্য অতিক্রম করে। অপর দিকে যখন মানুষ থাকে, যখন পিলার থাকে, যখন গাছ থাকে, যখন পোল থাকে, যখন পতাকা থাকে, যখন লম্ব দণ্ড থাকে, এই সবগুলো থাকে, যখন মনে করবো যে খুব ছোটো জিনিস থাকে, তখন শুধুমাত্র সে তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের লেন্থ কী হয়ে যাবে? দেখো, দুটি ট্রেন সমান দৈর্ঘ্যের, তাহলে এখানে আমার লেন্থ বা দৈর্ঘ্য কী হয়ে যাবে? আমি ধরে নেব 12, দুজনেই সমান, একজনের এল হলে আরেকজনেরও এল হবে। আর বলেছে গতিবেগ কী হয়ে যাবে? এখানে মাইনাস হয়ে যাবে, 36 - 18 = 18 কিমি পার আওয়ার। এখানে আমি শুধু 18 লিখে দিতে পারতাম, যারা ভিডিও দেখবে না তারা মনে করবে যে 18 মানে এই 18 নিয়েছি। আসলে নয়, কিন্তু গতিবেগ দুজনে একই দিকে যাচ্ছে, একজনের স্পিড বেশি, একজনের স্পিড কম, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে আমি কী করব? গতিবেগ কী হয়ে যায়? সবসময় বিয়োগ হয়ে যায়, আপেক্ষিক গতিবেগ বড়টা থেকে ছোটোটা বিয়োগ হবে। ওকে, এবার বলেছে ইঞ্জিনের দৈর্ঘ্য কত। দেখো, দৈর্ঘ্য বের করা মানে কি? আমার দূরত্ব বের করতে হবে, যে কতটা দূরত্ব তারা গেছে, একে অপরকে তো অতিক্রমই করছে। তাহলে দূরত্ব বের করার সূত্র কি? দূরত্ব আমরা বের করি কী করে? আরে গতিবেগ ইন্টু সময়। এবার দেখো, ট্রেনের গতিবেগ কত আমাদের, আমরা কত জানি? 18 কিমি প্রতি ঘন্টা, 18 কিলোমিটার প্রতি ঘন্টা। 18 ইন্টু সময় কত সেকেন্ড লাগছে? 8 সেকেন্ড, সমান দূরত্ব কত? 12। এবারে একটা জিনিস দেখো, অপশানগুলো সব মিটারে আছে, এগুলো কি সব আমার কিলোমিটারে, তাহলে এটাকে আমি মিটারে কনভার্ট করব, 5/18 দিয়ে গুণ করে দেবে। ওকে, 5/18 দিয়ে গুণ করে দেবে। তাহলে এই 18 চলে গেল, 5 × 8 = 40 = 12। তাহলে দুটো এল মানে কি? দুটো ইঞ্জিনের লেন্থ হচ্ছে 40 মিটার, তাহলে একটা ইঞ্জিনের লেন্থ কত হয়ে যাবে আমার? 20 মিটার। অপশান এ হবে রাইট আনসার। বোঝা গেছে? 9 দাগ। ভরত 10,000 টাকা মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছে। তিনি পরে 2,000 টাকা সুদ দিয়েছেন, বার্ষিক সুদের হার কত? সরল সুদের অঙ্ক। বেচারা 10,000 টাকা নিয়েছে 2 বছরের জন্য, বার্ষিক সুদের হার আমরা জানি না, মনে করো x%, x/100 সমান কেন হচ্ছে 2 বছর, 2 বছরটা তো লিখবো। সুদ কত হয়েছে আমার? 2,000 টাকা। 1 2 3 এই দুই কেটে দিলাম, তাহলে x সমান কী হয়ে যাবে? 10% হয়ে যাবে। ঠিক আছে, x সমান কী হয়ে যাবে? 10%। এই 100টা আর কি পার্সেন্টেজ হয়ে যাবে। ওকে, বুঝলে না? ওকে, যারা বোঝনি তারা দেখো কী করে হয়। 10 গুণ x/100 আছে, তাহলে আমি বলতে পারি 10x/100 = 1, 10x = 100, x = 100/10 সমান কত হয়ে যাবে? 10। বোঝা গেল? এবার তো 10 এসছে, 10%। নেক্সট
একটি ভগ্নাংশের লব হরের থেকে 1 কম। লব কোথায় থাকে? লব থাকে উপরে, হর থাকে নিচে। বোঝা গেল? একটা ভগ্নাংশের লব হরের থেকে 1 কম। যদি লবের সাথে 6 যোগ করা হয় তবে ভগ্নাংশটি 5/4 হবে। ভগ্নাংশটি নির্ণয় করো। বলেছে লব হরের থেকে 1 কম, মানে লব ছোট হবে। এখানে দেখো লব কী আছে? বড় দেওয়া আছে। অ্যাকচুয়ালি কিন্তু বড় দেওয়া নেই, এখানে কিন্তু ছোটোই দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা কী বলো তো? -21/20। 20 থেকে -21 যেতে হবে, অনেক দূরত্ব এদের, এক নয়। এখানে তো 20 থাকে। দেখো আমরা ছোটোবেলায় এর গ্রাফ টাইপের করেছিলাম না, এখানে থাকে 0, এদিকে যত যাবো প্লাস হবে, +1 +2 +3, এদিকে যত হবে তখন -1 -2 -3 হতে থাকে। তাহলে এদিকে গিয়ে এখানে +20 আর এদিকে আসলে এখানে -21, তাহলে এদের মধ্যে গ্যাপটা কি একের গ্যাপ? একদমই নয়। তাহলে এটা হচ্ছে, তাই লেখা আছে এখানে। তাহলে এটা আমাদের হবে না। দেখো এটাও সে একই বিষয়, এটাও আমাদের হচ্ছে না। এবার বলেছে কি যে লব হরের থেকে 1 কম। দেখো এখানেও 1 কম, এখানেও 1-এর গ্যাপ। বলেছে লবের সাথে 6 যোগ করা হলো, তুমি 6 যোগ করে দাও। এখানে 6 যোগ করবে, এখানেও 6 যোগ করবে। 26/21 ভগ্নাংশ কত হবে? 5/4। কাটাকাটি করলে 5/4 হয়। তাহলে এটাও হচ্ছে না, এটা তো হবেই না, এটাও হবে না। তাহলে এর সাথে দেখো 6/25, 19/19-এর সাথে 6 যোগ করলে 25/20, কাটাকাটি করো 5/4। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? এখানে XYZ ধরার কোনো দরকার নেই যে সব অপশান টেস্ট করবে। 11 দেখো, আমাদের অ্যাকচুয়ালি সময় বাঁচাতে হবে, ঠিক আছে? তোমাকে পরীক্ষার হলে এক্সামিনারকে দেখাতে হবে না যে তুমি কত সুন্দর করে অঙ্ক করেছো, তোমাকে জাস্ট অঙ্কে টিক মারতে হবে। 725 মিটার লম্বা একটি ট্রেন 235 মিটার লম্বা একটা টানেলকে 48 সেকেন্ডে পার করলো। একটু আগে আমি এর থিওরিটা বলে এসেছি। যখন কোনো ট্রেন, কোনো ব্রিজ, কোনো প্ল্যাটফর্ম বা কোনো অন্য কোনো ট্রেন বা কোনো লম্বা কোনো জিনিসকে অতিক্রম করে, তখন সে তার নিজের দৈর্ঘ্যের সাথে সাথে অপরটির দৈর্ঘ্য অতিক্রম করে। এবার দেখো 48 সেকেন্ডে কতটা গেছে? এই টোটাল লেন্থ এতটা তাকে যেতে হয়েছে। টোটাল লেন্থ কত? 10, হাতে 1 3 4 2 6, 7 2 960 মিটার গেছে 48 সেকেন্ডে। ঠিক আছে, ট্রেনের গতি বের করতে বলেছে। 960 মিটার গেছে 48 সেকেন্ডে। এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার 1 সেকেন্ডের গতি বেরোবে। 1 সেকেন্ডে এতটা গেছে। এবার সেকেন্ডকে যখন আমরা ঘন্টা, মিনিটে, ঘন্টায় আর কিলোমিটারে যাব, তখন তাকে কী করবো? 18/5 দিয়ে ভাগ করি আমরা সবসময়। কেন ভাগ করি এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি, সুতরাং এখানে আর বলে সময় নষ্ট আমি করছি না। 48 দুগুণে 96, 20, 5 দিয়ে কাটলে 4 5 20 আর 4 18 72 কিমি পার আওয়ার। 5 4 20 72, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট বলেছে এক্স হলো সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে এটা এবং এটাকে ভাগ করলে প্রতিবার 13 ভাগশেষ দেয়। দেখো বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে ভাগ করলে বলেছে, তার মানে এখানে আমার বের করতে হবে HCF। এটা মাথায় ঢুকিয়ে রাখো যে কী বের করতে হবে? HCF বের করতে হবে। এবার প্রতিবার বলেছে 13 করে আমার ভাগশেষ থাকবে। ঠিক আছে, কী করে ভাগশেষ থাকবে? 13 আমাদের ভাগশেষ থাকবে। তাহলে কী করবে? প্রতিটা থেকে তুমি সংখ্যাগুলো থেকে 13 বাদ দিয়ে দেবে। সবার আগে তুমি কী করবে? 13 বাদ দিয়ে দেবে। দেখো এটার থেকে 13 বাদ দিলে কত হয়ে যাবে? 3795। এখান থেকে 13 বাদ দিলে হয়ে যাবে 4785। আর এটার থেকে 13 বাদ দিলে হয়ে যাবে 5115, 5115। ওকে, এবার গসাগু বের করতে বলেছে। গসাগু কী করে বের করি আমরা শর্টকাটে? এক তো ভাগ করে বের করা যায়, এক তো উৎপাদক করে বের করা যায়, আর এক কী হয়ে যায়? এদের মধ্যে ডিফারেন্স বের করবে। ঠিক আছে, সবসময় ডিফারেন্স বের করবে। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করলে 0 হয়, 9 কত হলো? 18, 9 9 18, হাতে 1 990, 0 আমার 330, আর এটা করলে হয়ে যাবে 1320। ওকে, এটা 1320 হয় সম্ভবত, কারণ আমি বুঝতে পারছি এটা 1320 হবে। তা একবার পড়ে দেখি, 5 5 মিলে গেলে 0, 9 কত হলো? 11, 2 হাতে 1, 37 এর 38, 38 হাতে 51। ওকে, তাহলে এবার 330, এই যে সংখ্যাগুলো বেরিয়েছে 330, 990 এবং 1320, এদের গসাগু বের করতে হবে। আমি বুঝতেই পারছি 330-এর এটা 2 গুণ, এই 3 গুণ, আর এটা হচ্ছে 4 গুণ। ওকে, তাহলে আমি কত হয়ে যাবে আমার গসাগু? 330 হয়ে যাবে। বলেছে অঙ্কের যোগফল বের করতে, তাহলে এর অঙ্কের যোগফল কত হয়? 3 আর 3 6, অপশানে আছে 6, নেই, তাহলে আমাদের এটা হবে না। তখন কি করবে? হাফ করে নেবে। 330-এর হাফ হচ্ছে 165, 165। 165 দিয়েও দেখবে এই সংখ্যাগুলো সব ভাগ চলে যায় আমার। ঠিক আছে, 165 দিয়েও আমার সংখ্যাগুলো ভাগ চলে যায়। ওকে,
তাহলে এবার 165 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে, তাহলে আমি গসাগু কত 165 ধরবো, আর যোগ করলে 5 আর 6 11 রাখে 12 হয়ে যাচ্ছে। 12 আমাদের অপশানে আছে, অপশান সি। ওকে, নেক্সট 13 দাগ বলেছে দুটি সমান্তরাল সরলরেখা দুটো সমান্তরাল সরলরেখা, আরেকটা এই যে অনেকবার করেছে এই অঙ্ক, এটা আমি আর করাবো না ভাবছি। বলে যে একই পাশে থাকা দুটো অভ্যন্তরীণ কোণের অনুপাত 2:3। একই পাশে দ্বারা দুটো অভ্যন্তরীণ কোণ আগে তোমাদের বুঝতে হবে। এটা এটা এই দুটো হচ্ছে একই পাশে থাকা দুটো অভ্যন্তরীণ কোণ। এটা এটা এই দুটো হচ্ছে একই পাশে থাকা দুটো অভ্যন্তরীণ কোণ। ওকে, বলেছে অনুপাত কত 2:3। এটা মনে করো 2 ইউনিট, এটা মনে করো 3 ইউনিট। এবার কি বলেছে, তাহলে বৃহত্তর কোণটি কত? অভ্যন্তরীণ একই পাশে থাকা অভ্যন্তরীণ কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। তার মানে আমি বলতে পারি যে 5 মানে 180 ডিগ্রি, বৃহত্তর কোণ মানে 3 চেয়েছে। 5 মানে 180 ডিগ্রি হলে 3 মানে কত হবে? 5-এর কত গুণ এটা? 3 5 15, হাতে 1 36 গুণ, তাহলে 3 36 কত হয়ে যাবে? 108, 108 ডিগ্রি। বোঝা গেছে? 14 দাগের কোশ্চেন বলেছে নিচের কোণটি রূপান্তরযোগ্য একটি দ্বিঘাত সমীকরণ। অত বোঝার দরকার নেই, ডাইরেক্ট বলেছে কোনটা দ্বিঘাত সমীকরণ তুমি দেখো। আমাকে দেখতে হবে নিচের কোনটা একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, দেখো তাহলে অপশানের নিচের দিক থেকে আসো। এক্সের মতো এক্স পড়ে আছে তো। এবার দেখো, যেহেতু এটা বাই আছে মানে কি এক্স স্কোয়ার দিয়ে এটা গুণ হবে আমার। নিচে দেখো 1/x = 4/5 যখন থাকে, তখন আমরা কি করি? এই কোণাকুনি গুণ করি না? এটার নিচে কিছু নেই মানে মনে করো 1 আছে, বা এখানেও আমি কিছু দিলাম না, দাঁড়াও বোঝানোর জন্য। এটা আছে, তাহলে কি কোণাকুনি আমরা গুণ করি। এখানে মনে করো এক্স আছে, কোণাকুনি গুণ করি। তাহলে এখানেও তো তাই, যে এক্স স্কোয়ারকে দিয়ে আমার কোণাকুনি গুণ করতে হবে। বোঝাতে পারলাম বিষয়টা, যে কেন গুণ করবো আমরা? তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে যখন আমি এক্সকে গুণ করবো, তখন এটা কী হয়ে যাবে আমাদের? এক্স কিউব হয়ে যাবে, প্লাস আবার স্কোয়ার দিয়ে যখন এটাকে গুণ করব 3x কিউব হয়ে যাচ্ছে। তাহলে দেখো টোটাল আমাদের 4x কিউব হয়েছে। এক্সের পর কী হয়ে যাচ্ছে আমার? কিউব। কিন্তু দ্বিঘাত সমীকরণে আমার সর্বাধিক এক্সের পর কত থাকে? স্কোয়ার থাকে, 2 থাকে। তাহলে এটা কী হয়ে যাচ্ছে আমাদের? কিউবিক ইকুয়েশন। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। ক্লিয়ার? সেম জিনিস এখানে, a + b তার হোল স্কোয়ার সূত্র a² + 2ab + b², মানে লাস্টে কী আসছে? একটা b² আসছে। আর দেখো সেম একই জিনিস বি নিচে আছে, তাহলে বি দিয়ে আমাদের সেই আবার গুণ করতে হবে, অর্থাৎ বি তখন কী হয়ে যাবে? কিউব হয়ে যাবে। তাহলে এটাও আমাদের কিউবিক ইকুয়েশন হয়ে যাচ্ছে, এটাও হবে না। এখানে অলরেডি এক্স কিউব আছে। এবার তুমি বলতে পারো এপাশেও তো আছে, তাহলে এপাশে আসলে যদি বিয়োগ হয়, ওকে দেখি, এক্স কিউব এপাশে আছে, আর ওপাশে কী আছে? 2x কিউব। তাহলে এপাশে আসলে কী হয়ে যাবে? মাইনাস হবে, তাহলে -2x কিউব। দুটো এক্স কিউব মাইনাস আছে, একটা এক্স কিউব চলে গেলে এক্স কিউব পড়ে থাকে, সেই এক্স কিউবই তো আমার থেকে যাচ্ছে না, এক্স কিউব থেকে যাচ্ছে। তাহলে এটাও আমাদের কিউবিক ইকুয়েশন। তাহলে একমাত্র এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাই একমাত্র আমাদের দ্বিঘাত সমীকরণ। কী করে? দেখো এটাকে যদি আমরা লসাগু নিই, তাহলে m+1 m+1 হোল স্কোয়ার, তাহলে m², এর সর্বাধিক পাওয়ার স্কোয়ারই আসবে। ওকে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান হবে, অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে নিচের কোনটিকে একটি মানক দ্বিঘাত সমীকরণে প্রকাশ করা যায়। আবার বলেছে কোনটা দ্বিঘাত সমীকরণ তুমি বের করো। 2x তার হোল স্কোয়ার, তার মানে কি এটা আমার দাঁড়াবে কি সলভ করলে? 2x² দাঁড়াবে। ওকে, 2x² দাঁড়াবে, সরি 2x না 4x² দাঁড়াবে। 2xকে হোল স্কোয়ার করলে আমাদের 4x² দাঁড়ায়। আর এপাশে দেখো সমান সমান কী আছে? 2x আর এই 2x গুণ হবে, তাহলে এপাশেও আমার 4x² হয়। তাহলে এটা তো কেটে গেল, তাহলে আমার আর তো x² তো থাকলোই না। তাহলে দ্বিঘাত সমীকরণ আমি বানাবো কাকে দিয়ে? তাহলে এটা হয় কী হয়ে গেল আমাদের? লিনিয়ার ইকুয়েশন, মানে এটা আমাদের অপশন হচ্ছে না। এবার দেখো এপাশেও তাই, এক্সের সাথে এক্স গুণ করলে স্কোয়ার, আর এপাশে কিছু আসে না, এপাশেও x² আছে, তাহলে এটা কেটেই গেল, তাহলে এটাও আমাদের হচ্ছে না। অপশান 3 দেখো কিউব, 2x কিউব, 2x কী হয়ে যাবে? এটা হয়ে যাবে 8x কিউব। এই কিউব যদি আমরা করি, আর এপাশ থেকে 2² দেখো এক্স কিউবের থেকে x² আমরা বিয়োগ করতে পারি না, যখন পাওয়ার সেম থাকে তখনই যোগ বিয়োগ করা যায়। তাহলে এটাও আমাদের হচ্ছে না। আলটিমেটলি এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 16 দাগ কী বলেছে? একটা রম্বস ভাই আছে যার কর্ণ দুটির দৈর্ঘ্য 5 আর 12, তাহলে তার পরিসীমা কত? ওয়াও, নাইস রম্বস।
রম্বসের কিন্তু 4টে বাহুই সমান। ওকে, যার দুটি কর্ণের দৈর্ঘ্য, ওকে একটা কর্ণ আঁকি। এই যে দুটি কর্ণের দৈর্ঘ্য বলেছে 5 সেমি এবং 12 সেমি, তাহলে তার পরিসীমা কত? একটা জিনিস মনে রাখবে যে দুটি কর্ণ সবসময় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই কর্ণটা এটাকে দুভাগে ভাগ করবে, আবার এই লাল কর্ণটা সবুজ কর্ণটাকে দুভাগে ভাগ করবে। তাহলে দুটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি 12 সেমি বলেছে, তাহলে টোটালটা যদি এটা 12 হয়, বড়টাকে আমি 12 ধরছি, তাহলে এই হাফটুকু কত হয়ে যাবে আমার? 6 করে হয়ে যাবে। হবে কি না? অবশ্যই হবে। আর এই সবুজ কর্ণটা যদি 5 সেমি হয়, তাহলে হাফ হাফ করলে কত হবে আমার? 2.5 করে হবে। হবে তো? আর একটা জিনিস মনে রাখবে, এই কর্ণ একে অপরকে সর্বদা 90 ডিগ্রিতে ভাগ করে। ওকে, একে অপরকে সর্বদা 100% 90 ডিগ্রিতে একে অপরকে কাটে। এবার একটা জিনিস দেখো, এটা 90 ডিগ্রি, লম্ব 2.5, ভূমি 6, এটা কি একটা অতিভুজ হয়ে গেল না আমাদের? এটা তো একটা অতিভুজ তো। তাহলে অতিভুজ কত হবে? জানো না তো? দেখো এবার জেনে যাবে। ট্রিপলেট আমরা কী পড়েছি? 3 পড়েছি, 4 পড়েছি, 5 পড়েছি। 3, 4, 5 পড়েছি তো। আর একটা পড়েছিলে তোমরা 5, 12, 13। 5, 12, 13 পড়েছিলে। 5-এর হাফ কত? 2.5। 12-র হাফ কত? 6। তাহলে এটারও হাফ হয়ে যাবে, এটারও তো হাফ হয়ে যাবে, 6.5। তাহলে দেখো তাই লেখা আছে, একটা 2.5, একটা বাহু 2.5 আর একটা বাহু 6, তাহলে আরেকটা বাহু কত হয়ে যাবে আমার? 6.5। আমি তোমাদের কি বলেছিলাম? রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। এবার তোমরা মিলিয়ে দেখতে পারো, এখানেও দেখো একটা বাহু 6, একটা বাহু 2.5, তাহলে অতিভুজ কত হয়ে যাবে আমার? সেই 6.5। এখানেও সেই 6.5 হবে, এখানেও 6.5 হবে। পরিসীমা জানতে চেয়েছে 4টে বেড়ার দৈর্ঘ্য 26। এটা 6.5, এটা 6.5, তাহলে 6 কত হয়ে গেল? 13 হয়ে গেল। এই পাশে 13, ওই পাশে 13, 13, 13, 26, বা 6.5কে তুমি 4টে বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, 26। সরল করতে বলেছে। আচ্ছা, এটুকু হয়ে যাবে হচ্ছে আমার 5 × 6 প্লাস 8-এর থেকে 2 চলে গেলে 6, 6-এর 3-এ 9, এটুকু কত হয়ে গেল? 9, মানে 9/3। তাহলে 5 × 6 = 30 যোগ 3, 33 হবে রাইট অ্যান্সার। দুটো শ্রেণীকক্ষ এ এবং বিতে কিছু শিক্ষার্থী আছে, এখানে এ আছে, এখানে বি আছে। এ থেকে যদি 5 জন বিতে যায়, তবে বিতে শিক্ষার্থীর সংখ্যা এ এর দ্বিগুণ হবে। ওকে, আচ্ছা এটা এইভাবে লিখবো না, আরে মোচ ভাই। এখানে মনে করো এতে এজন আছে, মানে এ যে শ্রেণীকক্ষ সেখানে এজন আছে, বি যে শ্রেণীকক্ষ সেখানে বিজন আছে। কি বলেছে? এ থেকে 5 জন চলে যাবে, পাঠিয়ে দাও এ থেকে 5 জনকে বি এর কাছে। যা ভাই বি এর কাছে যা। তখন কি হবে? তবে বিতে শিক্ষার্থীর সংখ্যা এ এর দ্বিগুণ হবে। এই বিতে যা শিক্ষার্থী হবে তা এ এর দ্বিগুণ হবে। তাহলে এদের যদি আমি সমান করতে চাই, বিতে কী হবে? 2 গুণ হয়ে যাবে না? তাহলে সমান করতে গেলে আমি একে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এবার সমান হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। তার মানে কী দিল আমার? 2a - 5 সমান বি 2a - 10। 2কে 5 দিয়ে গুণ করলে 10 হবে, তাহলে বি প্লাস 5। তাহলে 2a - b সমান 15 হয়ে গেল। 2a - b সমান কী হয়ে গেল? 15 হয়ে গেল। এটা আমাদের একটা সমীকরণ। ওকে, কি যে 2a - b সমান 15। আবার দেখো আরেক লাইনে বলেছে, যদি বি থেকে একজন এতে যায়, তবে উভয় শ্রেণীর সবাই সমান হবে, উভয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সমান হবে। এ আছে, বি আছে, বি থেকে একজন চলে যাবে, এতে একজন যোগ দেবে, তাহলে কি সমান হয়ে যাবে? সমান করে দিলাম। তাহলে আমি বলতে পারি এ মাইনাস বি বি এ পাশে চলে আসলো, মাইনাস হবে, সমান -1, আর এটাও তো মাইনাস হয়ে যাবে পাশে গেলে, অর্থাৎ -2। তাহলে a - b সমান -2। তাহলে এখানে বসিয়ে দাও a - b সমান -2। এবার কি করবে? সবাইকে বিয়োগ করো। ওকে, সবাইকে বিয়োগ করো, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে চিহ্ন তো উল্টে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার দেখো -b + b কেটে গেল, তাহলে আমার দুটো এর থেকে একটাই চলে গেলে এ পড়ে আছে, এ সমান
এটা প্লাস 15 আর 2 17। আমার চেয়েছে কি এতে কতজন শিক্ষার্থী আছে, এতে কতজন আছে 17 জন আছে। 18 দাগ 19 দাগের কোশ্চেন দেখো বলেছে একজন দোকানদার 58,000 টাকার মূল্যের একটা ওয়াশিং মেশিন ধারাবাহিকভাবে 3টে ছাড় দিয়েছে, 5%, 10% এবং X%, আর আলটিমেটলি লাস্টে সে বিক্রি করেছে 42,000 টাকায়। তাহলে বলেছে যে X% যে ছাড়টা দিয়েছিল এই ছাড়টার মান কত। আমরা একদম সিম্পলভাবে করব। জিনিসের দাম 58,000 টাকা, প্রথমে সে ছাড় দিয়েছে 5%। কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 5% ছাড় দিয়েছে। তাহলে 58,000-এর 5% কত? দেখো পার্সেন্ট মানে কি নিচে দুটো শূন্য আসবে, আর এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে যাবে। তাহলে আলটিমেটলি আমার কত পড়ে থাকবে? এটা দিয়ে এটা গুণ করলে এই দুটো শূন্য আমার কেটে যাবে। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে 0, 5 8 40 শূন্য, হাতে আমার 4, 5 5 25 আর 4 29, 2,900 টাকা ছাড় দেবে। তাহলে 2,900 টাকা বাদ দাও এখান থেকে, 0 0, 9 কত হলে 10, 1 হাতে 1, 2 এর 3, 3 আর কত হলে 8, 5 আর এইটা 55,000 এত। এবার বলেছে আবার ছাড় দেবে সে -10%, ছাড় দিচ্ছে মানে -10% ছাড় দিচ্ছে। তাহলে পার্সেন্টের জন্য দুটো শূন্য আমার চলে যাবে। তাহলে টোটাল ছাড় কত পাচ্ছি আমি? 5 5 1 0 টাকা, 5,510 টাকা। এবার বিয়োগ করো এখান থেকে, 0 1 আর কত হলে 10, 9 হাতে 1, 5 এর আগে 6 এর কত হলে 11, 5 হাতে 1, 5 এর আগে 6 এর কত হলে 15, 9 হাতে 1, 4, 49,590 টাকা এই অবধি এসছে। এবার এখানে আরেকটা ছাড় সে দিচ্ছে X%। তারপরে তারা কত টাকায় বিক্রি করছে? সে 4 2 0 0, 42,000 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে সে ছাড়টা দিচ্ছে কত টাকা ছাড় দিচ্ছে সে? এখানে তুমি ভালোভাবেই দেখতে পাচ্ছ যে সে ছাড় দিচ্ছে 7,590 টাকা। এইবার বেরিয়ে যাবে দেখো 7,590 টাকা সে ছাড় দিচ্ছে কত টাকার উপরে? 4959-এর উপরে ছাড় দিচ্ছে, ইন্টু 100, 49590-র উপরে। এই 0 দিয়ে এই 0 কেটে গেল। তাহলে আমার ভাগ করতে হবে 7 5 9 দুটো শূন্য 4 9 5 9 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা ভাগ করলে দেখো প্রথমে আমার কতবার যাবে? প্রথমে আমার একবার যাবে, তার মানে এটা আমার হচ্ছে না। 1 4 9 5 9, 9 এর কত হলে 10, 1 হাতে 1, 5 এর আগে 6 এর কত হলে 9, 6 এর 3 9, 9 এর কত হলে 15, 9 6 15 হাতে 1, 4 এর আগে 5 এর কত হলে 7, 2 0। আচ্ছা দেখো এটা মনে করো 5,000-এর কাছাকাছি, ঠিক আছে? এটা মনে করো 5,000, 4,900। তাহলে আমার 5 দিয়ে গেলে 5 5 2500, মানে 5-এর বেশি তো যাচ্ছেই, 5-এর বেশি তো আমার যাবে। তাহলে 15 পয়েন্ট সামথিং অ্যান্সার, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 15.3। বোঝা গেছে? 20 দাগের কোশ্চেন। এটার অ্যান্সার 2। কেন বোঝোনি? দেখো তোমাদেরকে আগেও করিয়েছিলাম, এর আগে যে ত্রিকোণমিতির আমি ভিডিওটা তোমাদের আপলোড করেছি এনটিপিসির ওপরে, যেখানে টোটাল সম্ভবত 37টা কি 33টা, আমার সঠিক খেয়াল নেই। এই 37টা বা 33টা কোশ্চেন একদম ডিটেলসে সলভ করা আছে। এই তোমরা ভালোভাবে দেখো, তোমাদের এই 37টা বা যতগুলো কোশ্চেন আমি সলভ করেছি তাতে যতগুলো তোমাদের ফর্মুলা লেগেছে সব বেসিক থেকে আলোচনা করা হয়েছে। তোমাদের ত্রিকোণমিতি একবার রিভিশন হয়ে যাবে, আমি তোমাদের 100% বলতে পারি এটুকু। ওকে দেখো সেখানে বলেছিলাম আমি θ1 প্লাস θ2 যদি আমার 90 ডিগ্রি বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়। কমপ্লিমেন্টারি কাকে বলে? যখন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি তখন তারা একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, বা বাংলায় বলা হয় পূরক কোণ। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যখন দুটো কোণের মান আমার 180 ডিগ্রি যোগ করলে। ওকে তাহলে এখানে θ1 θ2 মানে দুটো কোণের মান যখন আমার 90 ডিগ্রি হবে যোগ করে, তখন আমি বলতে পারি sin θ1 সমান সমান cos θ2, tan θ1 সমান সমান cot θ2, cosec θ1 সমান সমান sec θ2। ওকে তাহলে দেখো এই যে sin 16 ডিগ্রি আছে আর cos 74, দেখো সাইনের সাথে সমান করলে cos কখন হবে? যখন দুটোকে যোগ করলে আমার 90 ডিগ্রি হয়। দেখো দুটো যোগ করলে আমার কত হয়েছে? 90 ডিগ্রি। তাহলে cos এই যে 74 ডিগ্রি আছে এখানে আমি লিখে দিতে পারি sin 16 ডিগ্রি। ট্যান আর কট যোগ করলে দেখো 90 ডিগ্রি হচ্ছে, এখানে আমি লিখে দিতে পারি ট্যান 14 ডিগ্রি। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 1 + 1 সমান কত? 2। সেটাই আমি করেছিলাম। ওকে নেক্সট কোশ্চেন দেখো, বলেছে রামু তার আয়ের 72% ব্যয় করতেন, তার আয় 12% বেড়েছে, ব্যয় 5% বেড়েছে। রামুর আগের সঞ্চয় ছিল ওয়াই,
পরে তা বেড়ে এক্স হয়েছে, তবে এক্স মাইনাস ওয়াই বাই এটার মান বের করতে বলেছে। রামুর ইনকাম, রামুর এক্সপেন্ডিচার, রামুর সেভিংস। রামু প্রথমে 100 টাকা ইনকাম করতো, 72 টাকা খরচ করতো, 28 টাকা জমাতো, এই লাইনে তাই বলা আছে। পরে আয় 12% বেড়েছে, 100-র 12% মানে 12 টাকা বাড়বে, 112 টাকা। ব্যয় 5% বেড়েছে, আগে যা ব্যয় করতো তার থেকে তার 5% বেড়ে গেছে। 72-এর 5% হয় হচ্ছে তোমার 5 দুগুণে 10, 5 7 35, 36, 3.6। 72-এর 5% কত হয়? 3.6। যোগ করলে হয়ে যাবে 75.6। এত টাকা হয়ে গেছে। তাহলে এখন সেভিংস কত হচ্ছে? 112 টাকা ইনকাম করতো, 75.4 টাকা খরচ করছে। তাহলে তার কাছে এখন থাকছে কত? 6-এর কত হলে 10, 4 হাতে 1, 5-এর আগে 6 আর কত হলে 12, 6 6 12 হাতে 1, 7-এর 8 আর কত হলে 3, 36.4 টাকা তার কাছে আর থাকছে। এবার এখানে দেখো বলেছিল রামুর আগের সঞ্চয় ছিল ওয়াই টাকা, তার মানে 28-এর মান কত? ওয়াই। পরে তা বেড়ে এক্স হয়েছে, এটার মান কত? এক্স। বের করতে বলেছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100-এর মান কত? এক্স মাইনাস ওয়াই, এক্সের থেকে ওয়াই বাদ দেবো, তাহলে 28-এর থেকে এটা বাদ দিলে কত হবে? 6.4%। 8 আর 8 16, সরি 8.4 হবে। 8.4 বাই 28 ইন্টু 100। পয়েন্ট তোলার জন্য এখানে 0, 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 25, 7 12 84, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 6, 5 6 30%। ওকে, অপশান ডি হবে রাইট অ্যান্সার। 22 দেখ, সিম্পলিফাই করতে বলেছে, এটার উত্তর হয়ে যাবে 2 আর 3, 392/100, এটা হবে রাইট অ্যান্সার। এবার অনেকের মাথায় আসতে পারে যে কেন হচ্ছে, কেনর উত্তর যদি জানতে হয় তাহলে প্রতিটা ক্লাস তোমাদের ফলো করতে হবে, তাহলে তোমরাও এত সহজেই করতে পারবে। দেখো 2.46 ইন্টু 2.46 মানে এটা যদি এ ধরি তাহলে কী হয়ে গেল আমার? এ স্কোয়ার। 1.46 ইন্টু 1.46 মানে মাইনাস বি স্কোয়ার, বাই নিচে দেখো এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি নিচে আছে, কাটো এই দুটো, এই ওটা কাটবে না এটা, তাহলে কী পড়ে থাকবে আমার? এ প্লাস বি। এ প্লাস বি যোগ করো, এ মানে আমাদের 2.46, বি মানে আমাদের 1.46, 6 6 12 2 হাতে 1, 4 4 8 8 9, 0.3, 392, 3.92 অপশানে নেই, তাহলে 3.92কে আমরা লিখতে পারি, পয়েন্ট তুলে দিয়ে নিচে কী হয়ে যাবে? 100 হয়ে যাবে, তাহলে 392/100, সেটাই আমি লিখলাম অপশান সি। 23 দাগ, 23 দাগে একটা তোমাদের ছবি অ্যাড করতে হবে, 1 সেকেন্ড। এবার দেখো কি বলেছে কোশ্চেনে, একটি গ্রামে 100 জন কৃষকের প্রতি হেক্টরে গম উৎপাদনের তথ্য নিচের সারণীতে দেওয়া আছে। মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর সঞ্চিত বারম্বারতা। মধ্যক শ্রেণী মানে এর যে মিডিয়ান শ্রেণী থাকবে, যে মিডিয়ান ক্লাস থাকবে তোমার, সেই মিডিয়ান ক্লাসের ঠিক আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে। ঠিক আছে, দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোমার বের করতে বলেছে, যে মিডিয়ান ক্লাস দেওয়া থাকবে সেই মিডিয়ান ক্লাস বের করতে হবে, তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো সবার আগে তোমরা মিডিয়ান বের করার সূত্র কি এখানে লাগবে না, তবুও তোমাদের একবার রিভিশন করিয়ে দিই। মিডিয়ান বের করার সূত্র আমরা কী লিখি? এল প্লাস n/2 মাইনাস সিএফ, পুরোটার নিচে বাই কি হয়ে যায়? এফ হয়ে যায়, ইন্টু এইচ। এবার তোমরা জানো কোনটাকে কি বলা হয়। এবার কি বলেছে আমাদের, দেখো সব থেকে আমাদের কী বের করতে হবে? সবার আগে আমাদের সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কীভাবে বের করি? আমরা যোগ করি, এটার কী হয়ে যাবে? 5, 5 আর 18, 23, 23 আর 15, 38, 38 আর 22, 40, 60, 60 আর 27, 87 আর 13-তে 100, 100 হয়ে গেল। এবার আমাদের দরকার হচ্ছে n/2, এটাকে বলা হয় এটাকে বলা হয় n, তাহলে n/2 কী হয়ে যাবে আমাদের? n/2 সমান সমান 100/2 সমান সমান 50। আমাদের n/2 কী বেরিয়েছে? 50। দেখতে হবে 50 আমার কার মধ্যে আছে। দেখো এই যে এই পর্যন্ত কি আমার, এটা আমার 38-এর লাস্ট অবধি, এর 38 শেষ এখানে, তার মানে 39-এর থেকে বাকিগুলো কোথায় আছে? আমার 60 এর মধ্যে, এটার মধ্যে আছে আমাদের, তাহলে এটাই হয়ে যাবে আমাদের মিডিয়ান ক্লাস। এটাই কি আমাদের মিডিয়ান ক্লাস। এবার দেখো বলেছে আগের সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি,
সঞ্চিত বারম্বারতা, তাহলে এর আগে কি আছে আমাদের 38, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। 38 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, কী হয়ে যাবে 38। আচ্ছা, এখানে অপশানগুলো না ভুল দেওয়া আছে, ঠিক আছে, অপশানে একটা অপশানও ম্যাচ করা নেই, এটা অ্যাকচুয়ালি একটা অন্য অঙ্কের অপশান, এখানে একটা তোমাদের ঘড়ির অঙ্ক ছিল সেটা লেখা আছে, তোমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 38, বোঝা গেল? ওকে, এখানে অ্যান্সারটা তোমার দেওয়া নেই। আর বাকিগুলো একটু ঝটপট বলে দিই। এই যে মিডিয়ান ক্লাস পেয়েছো তুমি 60, এটাকে বলা হয় এফ বা ফ্রিকোয়েন্সি, 22টাকে কী বলা হবে, এফ বা ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা, এই 38কে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর এল মানে লোয়ার লিমিট, লোয়ার লিমিট মানে এই যে তোমার ক্লাস লিমিট দেওয়া আছে, আমাদের যে ফ্রিকোয়েন্সি লাইন বা যেটা আমাদের তোমার মিডিয়ান ক্লাস, তার যে ক্লাস লিমিট, তার ছোটোটাকে বলা হয় এল বা লোয়ার লিমিট। আর এইচ বা হাইট বা ডিফারেন্স হচ্ছে এদের দুজনের ডিফারেন্স, যেমন 60-70 ডিফারেন্স কত, 10, সেটা হচ্ছে হাইট, যেটাকে এইচ লেখা হয়, বোঝা গেছে? 24 দাগের কোশ্চেন। লক্ষণ এবং ভরত যথাক্রমে 4800 এবং 7200 টাকা বিনিয়োগ করে, বার্ষিক এত টাকা মুনাফা হলে ভরতের অংশ কত? 4800, 7200, সরি মানে 48,000 আর 72,000, এটা লক্ষ্মণ, এটা ভরত। একটা জিনিস তোমাদের বলে দিই, লাভ সমান সমান তোমার মূলধন ইন্টু সময়, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এখানে টাইম দেখো বলা নেই, তার মানে আমি ধরে নেবো টাইম আমার 12 মাসের জন্য, দুটোই 12 মাস, সেজন্য আমি লিখছি না। দেখো তাহলে এদের যে ইনভেস্টমেন্টের অনুপাত, সেটাই হয়ে যাবে আমার লাভের অনুপাত। এটা কাটো, এটা কাটো, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 6, 24 দিয়ে কাটতে পারতাম, 2:3। টোটাল মুনাফা কত আমার, 6,530 টাকা। কার্ডটা বের করতে বলেছে আমার ভরতের মিন 3 ইন্টু কত, 3/5, 5 13 65, 5 6 30, 3 6 18, 3 13 39, 3,918 টাকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আজকে লাস্ট কোশ্চেন এবং একটা জিওমেট্রি থেকে কোশ্চেন। এই জিওমেট্রির কোশ্চেনটা তোমাদের ভালো করে আগে বুঝতে হবে কোনটাকে কি বলা হয়। বলেছে একটা ত্রিভুজের মধ্যরেখাসমূহের ছেদবিন্দুকে কি বলা হয়? মধ্যরেখাসমূহের ছেদবিন্দু বা মিডিয়ানস, মধ্যরেখাসমূহ বা মিডিয়ান্সের ছেদবিন্দুকে কী বলা হয় সেটা তোমাদের জানতে চেয়েছে। সবার আগে এই 4টে অপশান, সার্কামসেন্টার, ইনসেন্টার, অর্থোসেন্টার এবং সেন্ট্রয়েড, এগুলো কি জিনিস, এগুলো কি খায় না মাথায় দেয়, সেটা তোমাদের আগে জানতে হবে। ওকে, তাহলে আমরা একটা একটা করে ছবি এঁকে দেখব। দেখো সবার আগে আমি দেখব যে সার্কামসেন্টার আছে সেটা। সার্কামসেন্টার কী জিনিস, দেখো সার্কামসেন্টার হচ্ছে এই যে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ সবুজ কালারের ABC, ঠিক আছে, এর বাহুগুলো কী কী আছে, AB আছে, BC আছে এবং AC বা CA আছে। সার্কামসেন্টার হচ্ছে প্রত্যেকটা বাহু থেকে যদি আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর টানি, প্রত্যেকটা বাহুর পারপেন্ডিকুলার বাইসেক্টর যে পয়েন্টে গিয়ে মেশে তাকে সার্কামসেন্টার বলা হয়। প্রত্যেকটা বাহু, মনে করো BC বাহু, এর কি করব আমি, এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, পারপেন্ডিকুলার মানে লম্ব সমদ্বিখণ্ড, এই বাহুটাকে দুভাগ করতে হবে এবং সেখান থেকে একটা লম্ব টানতে হবে। মনে করো এখানে দুভাগ হচ্ছে, এখান থেকে একটা লম্ব টেনে দাও, মনে করো এটা, এই যে AC বাহুটা এখান থেকে মনে করো ভাগ হচ্ছে, এখান থেকে যা, 1 সেকেন্ড, এবার নাও কী বলছিলাম, এই যে AC বাহুটা মনে করো এখান থেকে একে দুভাগ করা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আর মিড পয়েন্ট, এখান থেকে একটা লম্ব টানতে হবে, অ্যাঙ্গেল বাইসেক্টর, লম্ব টানো, সরি অ্যাঙ্গেল নয়, তোমার হচ্ছে বাহুর বাইসেক্টর। ওকে, মনে করো এখানে মিলছে, আর AB বাহু এখান থেকে একটা লম্ব টেনে মনে করো এখানে মিলছে। আর একটা জিনিস, এটা তিনটেই কিন্তু একই বিন্দুতে এসেই মেলে। ওকে, পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এখানে নাম দিয়ে দাও তুমি D, এটা মনে করো STU। ABC ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পারপেন্ডিকুলার বাইসেক্টর যে বিন্দুতে এসে মেলে তাকে বলা হয় সার্কামসেন্টার। কি বলা হয়? সার্কামসেন্টার। প্রতি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক মিলিত স্থান কে বলা হয় সার্কামসেন্টার। বোঝা যায়নি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে ত্রিভুজের তো 3টে বাহু আছে, মনে করো BC বাহু, BC বাহুকে লম্ব সমদ্বিখণ্ড করতে হবে, একদম সমান লম্বা দাগ দিয়ে সমদ্বিখণ্ডক করতে হবে, এই যে একটা হবে। সেম টু সেম AC বাহু
আর সেম টু সেম তোমার এবি বাহু, এদের তিনটে বাহু যেখানে মিলেছে যে ডি, এই ডিকে আমরা বলবো সার্কামসেন্টার। তাহলে বোঝা গেল সার্কামসেন্টার কোনটা? একটা ত্রিভুজের প্রতিটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বিন্দু, মানে লম্ব সমদ্বিখণ্ডক বাহু যে বিন্দুতে এসে মেলে তাকে বলা হয় সার্কামসেন্টার। এগুলো সব 90 ডিগ্রি। ওকে, এগুলো সব কিন্তু 90 ডিগ্রি, যদি এটাই বোঝা যাচ্ছে না তবুও সবগুলো 90 ডিগ্রি। তাহলে সার্কামসেন্টার বোঝা গেল। এবার আসি ইনসেন্টার। ইনসেন্টারটা সব থেকে সোজা। ইনসেন্টার মানে হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। কোণ একে দুভাগ করবে, কোণ বি একে দুভাগ করো, ঠিক আছে, এটা হচ্ছে কোণকে ভাগ করবো আমরা। আর কোণ সি একে দুভাগ করো। যে বিন্দুতে এসে মিলবে সেটা হচ্ছে এর ইনসেন্টার বলা হয়। কি বলা হয়? ইনসেন্টার বলা হয় বা অন্তঃকেন্দ্র। এটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক মিলিত স্থান। কি নাম এটার? ইনসেন্টার। বোঝা গেল? সার্কামসেন্টার এবং ইনসেন্টার এটুকু বোঝা গেছে। আর বাকি পড়ে আছে আমাদের অর্থোসেন্টার এবং সেন্ট্রয়েড। পরের পেজে দেখো, দুটো ত্রিভুজ বাকি আছে কি আমাদের? অর্থোসেন্টার এবং সেন্ট্রয়েড। দেখো দেখো অর্থোসেন্টার কী জিনিস? অর্থোসেন্টার হচ্ছে শীর্ষক থেকে এ বি সি, এই যে এই ত্রিভুজের এটা একটা শীর্ষক, এটা একটা শীর্ষক, এটা একটা শীর্ষক। এবার শীর্ষক থেকে সামনের বাহুতে লম্ব কোণ। ওকে, শীর্ষক থেকে সামনের বাহুতে 90 ডিগ্রি কোণ তৈরি করবে যে বাহু বা যে লম্ব। এটা কি এখানে লম্ব তৈরি করলো, এখান থেকে এখানে একটা তৈরি করবে লম্ব, মনে করো এখানে করছে, আর এই শীর্ষক থেকে এখানে একটা করছে। আর এরা প্রত্যেকেই না ঠিক একই বিন্দুতে এসেই মেলে, ঠিক আছে, প্রতিবার প্রত্যেকেই একই বিন্দুতে এসে মেলে। প্রমাণ করতে গেলে সময় লাগবে, প্রমাণ তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি করে দেবো। এটাকে বলা হয় অর্থোসেন্টার। কি বলা হয়? অর্থোসেন্টার। অর্থোসেন্টার এর ডেফিনেশন কি? শীর্ষক থেকে সামনের বাহুতে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। শীর্ষক থেকে সামনের বাহুতে কী করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। এবার যেখানে এসে মেলে সেটাকে আমরা কী বলি? অর্থোসেন্টার। আর একটা পড়ে আছে তোমাদের যেটাকে সেন্ট্রয়েড বলা হয়, ঠিক আছে, যেটাকে সেন্ট্রয়েড বা এই কোশ্চেনের অ্যান্সার যেটা মিডিয়ান। এটা কি? শীর্ষক থেকে সামনের বাহুকে দুখণ্ডিত করবে, সামনের বাহুকে দুভাগ করবে, ঠিক আছে, শীর্ষক থেকে উৎপন্ন হবে এবং সামনের বাহুকে গিয়ে এরা দুভাগে ভাগ করবে। এ বি সি, এটাকে ও নাম দাও। এটাকে বলা হয় সেন্ট্রয়েড। কি বলা হয়? সেন্ট্রয়েড। এর ডেফিনেশন আমরা কি লিখতে পারি? যে শীর্ষক থেকে সামনের বাহুকে সমান দুভাগে ভাগ করে। বোঝা গেল? সার্কামসেন্টার কি? সার্কামসেন্টার হচ্ছে প্রতিটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক যেখানে মিলবে, প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে স্থানে মিলিত হয় তাকে সার্কামসেন্টার বলে। ইনসেন্টার কি? ইনসেন্টার হচ্ছে প্রত্যেকটা কোণকে দুভাগে ভাগ করলে তার যে তোমার বাহু সেটা যেখানে গিয়ে মিলবে। প্রত্যেকটা কোণকে দুভাগে ভাগ করছি, দেখো এই বি কোণ মনে করো 30 ডিগ্রি, তাহলে এপাশে 15 ডিগ্রি হবে, এপাশে 15 ডিগ্রি হবে। মানে প্রতিটা কোণের সমদ্বিখণ্ডক যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় ইনসেন্টার। অর্থোসেন্টার কি? অর্থোসেন্টার হচ্ছে শীর্ষক থেকে আমার একটা বাহু আসবে যেটা সামনের বাহুতে, শীর্ষক থেকে একটা লম্ব বলতে পারো, শীর্ষক থেকে একটা দাগ বলতে পারো, যা খুশি মনে রাখো। শীর্ষক থেকে একটা বাহু যেটা সামনের বাহুতে আমার 90 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, শীর্ষক থেকে একটা বাহু যেটা সামনের বাহুতে গিয়ে আমার কী করবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এরা যেখানে মিলিত হবে তাকে বলা হয় অর্থোসেন্টার। ও নাম দাও। আর তোমার সেন্ট্রয়েড বা দেখো সেন্ট্রয়েড নাম অ্যাকচুয়ালি দাঁড়াও, সেন্ট্রয়েডকে মেইনলি জি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, সেন্ট্রয়েডকে মেইনলি জি দিয়ে প্রকাশ করা হয়। সেন্ট্রয়েড মানে কি? সেন্ট্রয়েড মানে হচ্ছে তোমার মিডিয়ান।
শীর্ষক থেকে উৎপন্ন হয়ে সামনের বাহুকে দুভাগে ভাগ করবে, এই বাহুগুলো যে স্থানে মিলিত হয় তাকে আমাদের সেন্ট্রয়েড বলা হয় বা গ্র্যাভিটি সেন্টারও বলা হয় একে, ঠিক আছে। আর দেখো আমাদের কোশ্চেনে কী জানতে চেয়েছে, যে একটা ত্রিভুজের মিডিয়ান বা মিড পয়েন্ট, একটি ত্রিভুজের মিডিয়ান বা মধ্যরেখাসমূহ ছেদবিন্দুকে কী বলা হয়, মধ্যরেখাসমূহের ছেদবিন্দুকে কী বলা হয়। বুঝতে পারছো, একটা ত্রিভুজ যার মিডিয়ান, এই তো এইগুলোই তো মিডিয়ান না, এই মিডিয়ান এসে কোথায় মিলিত হয় আমার, সেন্ট্রয়েডে। কোথায় মিলিত হয়, সেন্ট্রয়েডে। বোঝা গেছে। তো এই ছিল আজকে তোমাদের টোটাল 25টা কোশ্চেনের সলিউশন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন আছো চ্যানেলে তারাও সাবস্ক্রাইব করে নিও। টোটাল চ্যানেলের পিডিএফ, মানে টোটাল ভিডিওর পিডিএফ এই ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। আর যারা এখনও ত্রিকোণমিতির ভিডিওটা দেখোনি, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলবো, তোমাদের রিভিশন করতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে শিফট 2 নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।